আলাইকুম সবাইকে। লাইফলাইন স্কুলের পক্ষ থেকে ওয়েলকাম। আমি আছি তোমাদের সাথে মাজেদ মোহাম্মদ, থাকবো পুরো ক্লাস জুড়ে। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। মূলত নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে গতি বা মোশন, এই অধ্যায়টা। তো আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতেছি সেটা কিন্তু অনেক ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার আলোচনা করার জন্য প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আমার আলোচ্য বিষয়গুলো কী কী। টপিকগুলো হচ্ছে, প্রথমেই রয়েছে গতি, স্থিতি, প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিকতা, পরম স্থিতি ও গতি, এবং কি বিভিন্ন প্রকারের গতি রয়েছে সেগুলোর আলোচনা। দ্বিতীয় পার্টে রয়েছে গতির পরিমাপক বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা। রয়েছে দ্রুতি, সরণ, দূরত্ব, বেগ, ত্বরণ, মন্দন। এছাড়াও আরও যে বিস্তারিত আলোচনা বা ইনডেপথ আলোচনাগুলো রয়েছে সেগুলো আমরা এই পার্টে তুলে ধরব। নেক্সট হচ্ছে গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণ সহ গতির সমীকরণগুলির বিস্তারিত আলোচনা। গতির যে সমীকরণগুলো রয়েছে সেগুলোর একটু এক্সপ্লেনেশন বা গাণিতিকভাবে সেগুলোর ব্যাখ্যা নিয়ে আমরা ইনডেপথ আলোচনা করব এই পার্টে। নেক্সট রয়েছে পড়ন্ত বস্তু নিয়ে গতির সমীকরণগুলোর গাণিতিক ব্যাখ্যা এবং লেখচিত্রের আদ্যপান্তবাদ, বিস্তারিত কনসেপ্ট। তো এই ভিডিওটা আশা করি অনেক বড় নয়, ভয়ের কোনো কারণ নেই। আমরা এই অধ্যায়টাকে 4টি পর্বে ভাগ করেছি। তো তারই সূত্র টেনে আজকে রয়েছে আমাদের গতি অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা। তো প্রথম পর্বে আমাদের রয়েছে গতি, স্থিতি, প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিকতা, পরম স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি। সো আশা করি তোমরা আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবে। সো আর দেরি না করে আমরা আমাদের আলোচনায়। তো ফিজিক্সের গতি অধ্যায়ের মূল আলোচনায় আমরা এখন যাব। গতি বা মোশন জিনিসটা হচ্ছে একটা সবসময় যে জিনিসটা হচ্ছে মুভমেন্ট করে বা সবসময় যার একটা কোনো স্থির তার অবস্থানটা নেই। এখন প্রথমে এই অধ্যায় শুরু করার আগে মনে প্রশ্ন আসতে পারে, গতি এবং স্থির দুটো বিষয় রয়েছে, এই দুটো বিষয় সম্পর্কে আমরা আগে ক্লিয়ার হয়ে নিই। আমরা নর্মালি আমাদের চোখের সামনে যদি কোনো কিছু নড়াচড়া করতে দেখি তাহলে আমরা সেই বস্তুটাকে গতিশীল ধরে নিই। কিন্তু এই অনুভব পদার্থের ভাষায় আমাদেরকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে হয়। সেটা হচ্ছে সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুটাকে স্থির বস্তু হিসেবে গণ্য করা হয়। আর যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে আমরা গতিশীল বস্তু হিসেবে ধরে নিই। ঠিক আছে, তাহলে এই যে অবস্থানের পরিবর্তন, এই জিনিসটাই এখন আমাদের বুঝতে হবে। গতিশীল বস্তু এবং স্থিতিশীল বস্তু, এই দুটো জিনিস আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো চলো, দুটো সংজ্ঞার মাঝে কিন্তু একটি কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্থির বস্তুতে অবস্থানের পরিবর্তন হয় না, কিন্তু গতিশীল বস্তুতে অবস্থানের পরিবর্তন হয়। সো এই অবস্থান বোঝার জন্য আমাদেরকে একটি অরিজিন বা মূল বিন্দু কল্পনা করে নিতে হবে। ধরে নিই এই যে একটা মূল বিন্দু রয়েছে, বিন্দুটা হচ্ছে এ বিন্দু। তাহলে এই বিন্দুটাকে ধরে নাও তোমার বাসা। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি তোমার স্কুল তোমার বাসা থেকে কত দূরে বা কোন দিকে, তুমি যদি বলো আমার স্কুল বাসা থেকে 1 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু আমরা স্কুলটির সঠিক অবস্থান জানতে পারলাম না। কারণ হচ্ছে তোমার বাসা থেকে 1 কিলোমিটার যে কোনো দিকেই হতে পারে। সো তোমার স্কুলটা কোন দিকে 1 কিলোমিটার দূরে সে অবস্থানটা আমরা নিশ্চিত নই। সো তুমি যদি বলো যে আমার বাসা থেকে স্কুলটি উত্তর দিকে 1 কিলোমিটার দূরে, ধরো বি বিন্দুটা হচ্ছে তোমার স্কুল, তাহলে কিন্তু আমরা তার অবস্থানটা নিশ্চিত করতে পারি। তাহলে তোমরা এখানে দুটো জিনিস লক্ষ্য করছো, দুটো জিনিস হয়েছে, একটি হচ্ছে ডিস্টেন্স এবং আরেকটা হচ্ছে ডিরেকশন। দূরত্ব এবং কি দিক,
এই দুটো জিনিস মিলিত হয়ে আমরা আমাদের টার্গেটেড বস্তুটাকে তার অবস্থান সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার ধারণা নিতে পারি। তাহলে এই জায়গায় আমাদের এই বিন্দুটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা অরিজিন, প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একটা ধারণা পেলাম যে যেই বিন্দুটাকে আমরা ওই বিন্দুর মূল বিন্দু কল্পনা করে বা ওই বিন্দুর সাপেক্ষে আমরা যদি কোনো বিন্দুর অবস্থান বের করতে চাই, তাহলে ওই মূল বিন্দুটাকেই বলা হবে প্রসঙ্গ বিন্দু বা অরিজিন। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে, আমরা কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অপর আরেকটি বিন্দু বা বস্তু বা কোনো কিছুর আমরা অবস্থানটা জানতে চাবো যে ওই বস্তুটা কি স্থিতিশীল নাকি গতিশীল। তো এটা বলাই যাচ্ছে যে আমরা একটু আগে স্থিতি এবং গতির যে সংখ্যা পড়ে এসেছি সেখানে বলেছিলাম যে সময়ের সাথে কোনো বিন্দুর অবস্থানের যদি পরিবর্তন হয়, তো সেই অবস্থানটা কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমাদেরকে কল্পনা করে নিতে হবে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি বি বিন্দুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে বি বিন্দুটা অবশ্যই গতিশীল, আর যদি না হয় তাহলে বি বিন্দুটা অবশ্যই স্থির হবে। এখন বি বিন্দু স্থির কি গতিশীল সেটা তো আমরা ক্লিয়ার, কিন্তু এই বিন্দু বা প্রসঙ্গ বিন্দুটাই যদি স্থির না হয়, গতিশীল হয়, এরকম একটা প্রশ্ন কিন্তু আসে যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কি স্থির হতেই হবে? স্থির না হলে কি আমরা অপর বস্তুটা যেটার সাপেক্ষে আমরা অবস্থান নির্ণয় করব সেই বিন্দুটার কি কোনো কিছু বের করতে পারবো না? চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়ে ক্লিয়ার হয়ে আসি। উদাহরণটা হচ্ছে, তুমি কোথাও দাঁড়িয়ে আছো, দেন তোমার সামনে চেয়ারে কোনো একজন লোক বসে আছে। এখন তুমি যদি তোমার সাপেক্ষে ওই চেয়ারে বসার লোকটির অবস্থান চিন্তা করো, তাহলে অবশ্যই ওই লোকটির অবস্থান হবে স্থিতিশীল, লোকটি স্থির অবস্থায় রয়েছে। আর যদি তুমি আরেকটা উদাহরণ যদি দিই, তাহলে বলতে হবে তুমি অথবা ধরো তোমার ফ্রেন্ড দুজন একটা ট্রেনে করে যাচ্ছ, ট্রেন স্টেশনে একজন লোক দাঁড়িয়ে আছে। এখন তোমাদের ট্রেনটা ওই স্টেশনটা যখন ক্রস করবে, তখন ওই লোকটি সাপেক্ষে তোমরা হচ্ছ গতিশীল, লোকটি তখন তোমাদেরকে গতিশীল অবস্থানে দেখছে। আর তোমরা যদি লোকটিকে দেখো তাহলে মনে হবে লোকটি উল্টা দিকে গতিশীল, ট্রেনটা স্টেশন ক্রস করছে, যার কারণে লোকটাকে তোমাদের মনে হবে উল্টা দিকে গতিশীল। এখন এখানে দুটো জিনিস রয়েছে। মূল বিন্দু যদি যেটাই ধরা হোক না কেন, তাহলে তার সাপেক্ষে যে বিন্দুর অবস্থানটা আমরা বের করব সেটা হোক গতিশীল হোক স্থির, সেটা মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্ট এখানে যে জিনিসটা সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দুটা কি স্থির নাকি গতিশীল সেটা আমাদের দেখার বিষয় নয়, কারণ আমরা জানি ওই যে প্রসঙ্গ বিন্দুটাকে আমরা তুলনা করে অপর বিন্দুর অবস্থান নির্ণয় করছি, সেই প্রসঙ্গ বিন্দু নিজেই কিন্তু গতিশীল বা তার গতিটা, তার অবস্থানটাই কিন্তু আপেক্ষিক। সেই এখন প্রশ্নটা চলে আসছে আপেক্ষিকতার, কারণ আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীতে অবস্থানরত প্রত্যেকটি বস্তুই কিন্তু পৃথিবীর সাথে সাথে ঘূর্ণায়মান বা গতিশীল। সো আমরা যদি কোনো একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অপর বিন্দুর অবস্থানটা নির্ণয় করি, এটা দেখার বিষয় না ওই প্রসঙ্গ বিন্দুটা কি স্থির নাকি গতিশীল, কারণ কোনো কিছুই এই পৃথিবীতে স্থির নয়। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে আপেক্ষিকতার যে বিষয়টা এখানে উঠে আসলো পৃথিবীর উদাহরণটার মাঝে, সেই আপেক্ষিকতার সংজ্ঞা টেনেই বলা যাচ্ছে যে সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। ঠিক আছে, তো প্রসঙ্গ বিন্দুর বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছ। নেক্সট আমরা চলে যাব গতির প্রকারভেদ। গতির প্রকারভেদের প্রথম প্রকারভেদটা তোমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। অনেক প্রকার গতির উদাহরণ দেওয়া যায়, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য গতির প্রকারভেদ তোমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে। সো আমরা সেখান থেকেই গতির প্রকারভেদগুলো আলোচনা করব। প্রথমেই রয়েছে সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। বলা হয়েছে যে কোনো বিন্দু যদি সরল রেখা বরাবর গতিশীল অবস্থায় থাকে,
অর্থাৎ জিনিসটা সরল রৈখিক নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনো বিন্দু বা কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল, তোমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, এখানে একটি গাড়ি সরল রেখা বরাবর গতিশীল, তার অবস্থানটারও পরিবর্তন হয়েছে, এই অবস্থান থেকে গাড়িটি এই অবস্থানে চলে গিয়েছে। সো আমরা বলতে পারি এই গাড়ির গতিটি একটি সরল রৈখিক গতি। বা আমরা যদি কোনো পড়ন্ত বস্তুর কথা চিন্তা করি, উপর থেকে যদি কোনো বস্তুকে আমরা নিচে ফেলে দিই, তাহলে বস্তুটার গতিও কিন্তু একটা সরল রৈখিক গতি। তবে মনে রাখতে হবে সরল রৈখিক গতির ক্ষেত্রে বস্তুটির কিন্তু অবস্থান সরল রৈখিকই হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বস্তুটিকে কিন্তু উল্টানো যাবে না। ধরো যে একটি বস্তু এই অবস্থান থেকে এই অবস্থানে যাচ্ছে, কিন্তু বস্তুটি ঠিক যেভাবেই রয়েছে সেভাবেই কিন্তু সরল রৈখিকভাবে ওই অবস্থানে যেতে হবে। এই মাঝখানে যদি তার ট্রান্সফরমেশন হয় তাহলে কিন্তু সেটা সরল রৈখিক গতির মধ্যে পড়বে না। সো আমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, আর এটাই কিন্তু গতির সবচেয়ে সহজ প্রকারভেদগুলোর মধ্যে একটি। চলো আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। পরবর্তী উদাহরণ হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণের জন্য আমাদেরকে যে সংজ্ঞাটা আনতে হবে সেটা হচ্ছে, এখানে দেওয়া আছে দেখো, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে সমদূরত্বের ব্যবধান রেখে ঘুরতে থাকে, ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন নাম শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো ঘূর্ণন গতির সংজ্ঞায় যেটা বলা হয়েছে, সমদূরত্বের ব্যবধানে রেখে বস্তুরা ঘুরতে থাকবে। কোনো একটি বিন্দুকে নির্দিষ্ট ব্যবধানে রেখে সেটা ঘুরতে থাকবে। তার উদাহরণটা নিয়ে এখানে আমরা উদাহরণটা দিয়েছি হচ্ছে পৃথিবী এবং চাঁদের। এখানে একটা সৌরজগতের কিছু অংশ দেখানো হয়েছে, মাঝখানে হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে ঘুরছে পৃথিবী, কিন্তু সূর্যের সাথে পৃথিবীর কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার, কিন্তু পৃথিবীর সাথে এই যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, চাঁদের কক্ষপথটা কিন্তু বৃত্তাকার। সো চাঁদ কিন্তু পৃথিবীর সাথে যে আবর্তন চাঁদের, সেটাই আমরা ধরতে পারি ঘূর্ণন গতি হিসেবে বা সার্কুলার মোশন। সো এখানে একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র বৃত্তাকার হয়ে থাকে ঘূর্ণন গতি, শুধুমাত্র বৃত্তাকার হয়ে থাকে। এখানে উদাহরণ আসতে পারে ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, ঠিক আছে। তো একটাই কথা যে নির্দিষ্ট বিন্দুকে সম দূরত্ব ব্যবধানে রেখে ঘুরতেই থাকবে। ওকে, চলে যাব আমাদের পরবর্তী প্রকারভেদে, সেটা হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশন মোশন। চলন গতি বা ট্রান্সলেশন মোশনে বলা হয়েছে যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে, বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলতে থাকে, অর্থাৎ কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের সময় যদি তার প্রত্যেকটি অণু পরমাণু কণা নিয়ে সেই অবস্থানটার পরিবর্তন ঘটায়, তাহলে আমরা সেই গতিটাকে চলন গতি বলবো। সো চলন গতির উদাহরণে আমরা বলতে পারি যে চলন গতিটা মোটামুটি যদি সরল রৈখিক হয়ে থাকে তাহলেই হচ্ছে এর উদাহরণগুলো পাওয়া খুব সহজ হয়ে যায়, কিন্তু আঁকাবাঁকা পথে চলন গতির কিন্তু উদাহরণ পাওয়া খুবই কষ্টকর। আমরা যদি একটা উদাহরণ দিই, সেটা ধরা যায় এই যে একটা বস্তু আমরা দেখতে পাচ্ছ, এই বস্তুটার অবস্থানটা হচ্ছে এই জায়গায়, এই বস্তুর অবস্থান হচ্ছে এই জায়গায়, কিন্তু আমরা যদি বস্তুটাকে এইভাবে তার অবস্থানটাকে পরিবর্তন করাই, তাহলে বস্তুটা তার অবস্থানের পরিবর্তনের সাথে সাথে তার বস্তুটি যে অণু পরমাণু দিয়ে গঠিত তার প্রত্যেকটি কণা নিয়ে বস্তুটি তার অবস্থানটার পরিবর্তন ঘটিয়েছে। সো এটা একটা চলন গতি। কিন্তু আমরা যদি বস্তুটিকে আঁকাবাঁকা পথে নিয়ে যাই, তাহলে কিন্তু বস্তুটার গতিটা কিন্তু চলন গতি কিছু কিছু ক্ষেত্রে না, এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। সো আমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম সরল রৈখিক গতি কিন্তু হচ্ছে চলন গতি। ধরা যাক তোমাদের বইয়ে কিন্তু একটা প্লেনের উদাহরণ দেওয়া হয়েছে, প্লেনটা যদি আঁকাবাঁকা পথে যায় তাহলে কিন্তু সেটা সরল রৈখিক চলন গতি নয়। প্লেনটা যদি চলন গতি হতে হয় তাহলে কিন্তু প্লেনটাকে তার প্রত্যেকটি অণু পরমাণু নিয়েই এভাবে সরল রৈখিকভাবে তার অবস্থানটার পরিবর্তন করতে হবে, এই লাইন থেকে এই লাইনে চলে যাবে। সো এটাই হতে পারে সরল রৈখিক গতির প্রকৃত বা চলন গতির প্রকৃত উদাহরণ। এছাড়া আরও উদাহরণ রয়েছে, যেমন বুলেটের গতি। যখন গান শ্যুট করা হয় তখন বুলেট দিয়ে যে বুলেটটা নিক্ষেপ করা হয়, সেই বুলেটের গতিটাই হচ্ছে চলন গতি। এছাড়া চলন্ত ট্রেনের গতি, ট্রেন যখন চলে তখন তার সব মালামাল বস্তু সহ নিয়েই
তা অবস্থানটা পরিবর্তন করে। এরপর তোমরা আরও একটা প্রকৃষ্ট উদাহরণ চোখের সামনে সবাই দেখো, সেটা হচ্ছে এলিভেটর অর্থাৎ লিফট। লিফটে যখন আমরা উঠি, আমাদেরকে যখন গ্রাউন্ড ফ্লোর থেকে যখন একদম টপ ফ্লোরে নিয়ে যায় বা টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে লিফট ওঠানামা করে, তখন কিন্তু ওই লিফটের প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি কম্পোনেন্টস এবং কি মানুষ, তাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু ট্রান্সফর্ম হয়ে যায়। সো এটা একটা উদাহরণ হতে পারে চলনগতি বা ট্রান্সলেশন মোশনের। ওকে, চলে যাব পরবর্তী মোশন, সেটা হচ্ছে আমাদের বহুল আলোচিত পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনে। দেখো, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশনের যে কথাটা বলা হয়েছে সংজ্ঞায়, সেটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে। এখানে তোমাদেরকে আমি দুটো কথা বলবো হাইলাইটেড করে রাখতে, কারণ এই দুটো জিনিস পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর, অপরটি হচ্ছে একই দিক থেকে। সো তোমরা যদি এই দুটো জিনিস খেয়াল রাখো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে, তাহলে তোমাদের সবগুলা উদাহরণই মোস্ট অফ দ্য টাইম ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গোল বল, যেটা হচ্ছে এই সার্কেলটাকে অতিক্রম করে যায়, মানে হচ্ছে এটা এখানে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, বলটা ঘূর্ণায়মান অবস্থানে রয়েছে এই দিক থেকে। ওকে, বলটা এই দিক থেকে ঘূর্ণায়মান অবস্থানে রয়েছে। তো আমি যদি এই জায়গায় একটা স্টপ ওয়াচ ধরি বা একটা বিন্দু কল্পনা করি, তাহলে কিন্তু বলটি একটি নির্দিষ্ট সময় পরপর, মানে হচ্ছে এই জায়গাটা অতিক্রম করে এই জায়গায় আসতে যে সময়টা লাগবে, ঠিক এরপর আবারও ঘুরে আসতে একই সময় লাগবে। সো আমাদের প্রথম শর্ত স্যাটিসফাইড, নির্দিষ্ট সময় পরপর। আবার দেখো দ্বিতীয় শর্ত হচ্ছে একই দিক থেকে। দেখো বারবার এই দিক থেকে কিন্তু ক্রস করছে, উল্টা দিক থেকে কিন্তু সে ক্রস করছে না, বারবার এই দিক থেকে কিন্তু বলটি স্টপওয়াচটাকে ক্রস করে যাচ্ছে। তাহলে আমাদের এই যে গতিটা, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ হয়ে গেল। পর্যায়বৃত্ত গতি কিন্তু এরকম আরও অনেক প্রকারের হতে পারে। আর পর্যায়বৃত্ত গতি অনেক জ্যামিতিক আকারে রয়েছে, যেমন উপবৃত্তাকার হতে পারে, সেটা হচ্ছে সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর গতি। কারণ প্রতি ৭৬ বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে নিক্ষিপ্ত হয়, আর এটা একটা পিরিয়ডিক টাইম। সো নির্দিষ্ট সময় পরপর কিন্তু একই দিক থেকেই হেলির ধূমকেতু সূর্যকে আবর্তন করে আবার পৃথিবীতে আসতেছে। সো এটাই হতে পারে একটা উপবৃত্তাকার, তাদের কক্ষপথ যেহেতু। সো এটা একটা পর্যাবৃত্ত গতি। এছাড়াও বৃত্তাকার গতি যেগুলো, যেমন ফ্যান, ঘড়ির কাঁটা, নির্দিষ্ট সময় পরপর কিন্তু একই দিক থেকে জিনিসগুলো অতিক্রম করছে। এরপর সরল রৈখিকভাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের কাছে আসবে স্প্রিংয়ের গতি। স্প্রিংয়ের মাথায় যদি আমরা একটা বস্তু ঝুলিয়ে দিই, তাহলে কিন্তু সেটা টেনে যদি ছেড়ে দিই, আমরা যদি ছেড়ে দেওয়ার পর একটা নির্দিষ্ট কোনো বিন্দু কল্পনা করি, তাহলে কিন্তু বস্তুটা যে উঠানামা করবে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। ওকে, সো বিষয়টা হচ্ছে যে তাহলে এটা সরল রৈখিকভাবে একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ হয়ে গেল। এছাড়াও ঘূর্ণন গতি যেটা বললাম, সেটা কিন্তু এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। এছাড়াও পর্যায়বৃত্ত গতির আরেকটি চাক্ষুষ উদাহরণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। নির্দিষ্ট সময় পরপর কিন্তু সেটা একটা স্পন্দন ক্রিয়েট করে। সো এটা হতে পারে একটা পর্যায়বৃত্ত গতি। সো আশা করি তোমরা পর্যায়বৃত্ত গতি বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট হচ্ছে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। সরল স্পন্দন গতি একদমই ইজি, তোমরা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবে। বলা হয়েছে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন হতে হবে। ওকে, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে। আশা করি তোমাদের কাছে এখনও বিষয়টা ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে তার পর্যায়কালের হাফ টাইমে কোনো নির্দিষ্ট বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে। ওকে, তোমাদেরকে এই কয়েকটা কথাই হচ্ছে মনে রাখতে হবে। তো দেখি আমরা একটা উদাহরণ, তাহলে হয়তো তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সেরকমই একটি উদাহরণ হচ্ছে এটা। এখানে বলা হয়েছে যে একটি পেন্ডুলামের মতো আমরা একটা মার্বেল ঝুলিয়ে দিলাম। দেখো মার্বেলটা কিন্তু এই দিকে ঝুলানো রয়েছে। এখান থেকে যদি মার্বেলটা আমরা ছেড়ে দিই, মার্বেলটি কিন্তু এই দিক থেকে অতিক্রম করবে।
এই জায়গায় আসার পর মার্বেলটি কিন্তু আবারও উপর দিকে চলে যাবে। তো আমরা যদি এই জায়গায় কোনো একটা বিন্দু বা স্টপ ওয়াচ ধরে সময় কাউন্ট করতে থাকি, তাহলে দেখা যাবে মার্বেলটি তার ফার্স্ট বলে নিই, মার্বেলটির পর্যায়কাল হচ্ছে এতটুকু। এই যে তার অতিক্রান্ত পথটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার টোটাল পর্যায়কাল বা সময়। এখন সংখ্যায় বলা হয়েছে যে তার টোটাল পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে। এখানে খেয়াল করো তো, টোটাল পর্যায়কাল হচ্ছে এটা, এতটুকু আসলে তার হাফ টাইম, বা আমরা যদি টোটাল পর্যায়কালটাকে 10 সেকেন্ড ধরে নিই, তাহলে এতটুকু আসতে তার লাগছে 5 সেকেন্ড। ওকে, তো তার অর্ধেক সময় যেই দিকে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রম করছে, ঠিক আছে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে। পথটা কিন্তু একই, কিন্তু তার বিপরীত দিক থেকে কিন্তু আবার কি মার্বেলটা অতিক্রম করছে। বাকি অর্ধেক সময় এইটুকু আবার মার্বেলটার ফেরত আসতে সময় লাগে হচ্ছে আরও 5 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু মার্বেলটি দুই দিক থেকে কিন্তু অতিক্রম করছে। এই বিন্দুটাকে একবার তার যে দিক থেকে অতিক্রম করছে, ঠিক কিছুক্ষণ পর তার বিপরীত দিক থেকে অতিক্রম করছে। এরকম ধরনের গতিটাকে বলা হবে সরল স্পন্দন গতি। বুঝতে পারছি? এটা হচ্ছে তার সরল স্পন্দন গতি। তাহলে আমরা যদি একটা পর্যাবৃত্ত গতি থেকে সরল স্পন্দন গতি দেখাই, তাহলে হয়তো তোমাদের দুটো ডিফারেন্সটা একটু ক্লিয়ার হবে। দেখো তো, একটু আগে আমরা পর্যাবৃত্ত গতির যে উদাহরণটা দিয়েছিলাম, একটা গোল মার্বেল একটা গোল রিংয়ের মধ্যে ঘুরছে। আমরা যদি রিংটাকে একটু চ্যাপ্টা করে নিই, মানে হচ্ছে রিংটাকে এভাবে চ্যাপ্টা করে নিই, সো দেখা যাবে যে মার্বেলটি এই পাশ থেকে ও পাশে যাচ্ছে। আসলে কিন্তু মার্বেলটি ঘুরছে, কিন্তু দেখা যাবে মার্বেলটি একটা সরল রেখার মধ্যে এই পাশ থেকে ও পাশ যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা এর মাঝে কোনো স্টপ ওয়াচ বা বিন্দু কল্পনা করি, তাহলে কিন্তু আমরা দেখো এখানেও সরল স্পন্দন গতি পেয়ে যাচ্ছি। দেখো মার্বেলটি যখন ঘুরবে, তখন কিন্তু আমাদের এই বিন্দুটাকে সে একবার এদিক থেকে ক্রস করবে, ঠিক কিছুক্ষণ পর তার এদিক থেকে ক্রস করবে, আবারও কিন্তু ঘুরে এসে আবারও এদিক থেকে কিন্তু ক্রস করছে। তাহলে তুমি যদি এখানে দুটো গতি পেয়ে যাচ্ছ, দেখো প্রথম ক্ষেত্রে আমাদের পর্যাবৃত্ত গতির শর্ত হচ্ছে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একইভাবে অতিক্রম করবে। মার্বেলটি যখন ঘুরছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর বিন্দুটাকে অতিক্রম করছে, আবার একই দিক থেকে। তুমি যদি ফার্স্ট এবং থার্ড নাম্বারটা কল্পনা করো, তাহলে দেখো একই দিক থেকে কিন্তু মার্বেলটি বিন্দুটাকে অতিক্রম করছে। তাহলে এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি হয়ে যাচ্ছে। কিন্তু আবার যদি সরল স্পন্দন গতির কথা চিন্তা করো, টোটাল তার এই পর্যায়কালের হাফ টাইম যে দিক থেকে অতিক্রম করছে, ঠিক পরবর্তী হাফ টাইম কিন্তু তার বিপরীত দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করছে। তাহলে এটা হয়ে যাচ্ছে একটা সরল স্পন্দন গতি। তো তোমাদের কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে যে কমন যে প্রশ্নটা এই দুটা গতি থেকে চলে আসে, সেটা হচ্ছে এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি তার সাপেক্ষে আমরা বলতে পারি যে সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয়, কিন্তু সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির আওতায় পড়ছে। দেখো আমরা এই ক্ষেত্রে কিন্তু একটু আগেই যে উদাহরণটা দিয়েছি, এখানে কিন্তু এটা একটা পর্যায়বৃত্ত গতি, যদিও এটা স্পন্দন গতি, কিন্তু এটা পর্যায়বৃত্ত গতি। নির্দিষ্ট সময় পরপর কিন্তু পেন্ডুলামটি বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করছে, ঠিক আছে? এটা এই গতিটা চলতেই থাকবে, যার কারণে এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি। এই স্পন্দন গতিটা একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। যেমন এই পর্যায়বৃত্ত গতিটা কিন্তু স্পন্দন গতির আওতায় পড়বে না। সো আশা করি উত্তরটা পেয়েছো যে সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়, কিন্তু সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো আশা করি তোমাদের কাছে আজকের প্রথম পর্বের আলোচ্য বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টারে আরও একটা যে প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। তো আলোচ্য বিষয়গুলো থেকে যদি তোমাদের কোনো বুঝতে বা কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে অথবা ইনবক্স করবে আমাদের অফিসিয়াল পেজে। সো আমরা একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে তোমাদের জন্য থাকবে এই অধ্যায়ের আলোচ্য বিষয় থেকে একটি প্রশ্ন। আশা করি এই প্রশ্নের উত্তর আগামী ক্লাসের আগেই তোমরা আমাদেরকে জানিয়ে দেবে কমেন্ট করে, এবং কি আশা করি ভিডিওটি তোমার সকল বন্ধুদের শেয়ার করে। গতি অধ্যায়ের সম্পূর্ণ আলোচনার শেষে এই পর্বে তোমাদের জন্য রয়েছে একটি মজার প্রশ্ন। আশা করি তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার দিতে পারবে। ঘাবড়ানোর কিছু নেই, সম্পূর্ণ গতি অধ্যায়ের রিলেটেড প্রশ্ন। আজকের টপিকে যতটুকু আলোচনা করা হয়েছে তার উপর বেস করে একটা কোশ্চেন। সো আমরা আর দেরি করে দেখে আসি আমাদের প্রশ্নটি কি।
প্রশ্নটি হচ্ছে, প্যারেড গ্রাউন্ডে একদল সেনাবাহিনীর মার্চ করে চলাটা কোন ধরনের গতির উদাহরণ? বুঝতে পেরেছো কোশ্চেনটা? আমরা গতির প্রকারভেদ থেকেই একটা গতির একটা গতির এক্সাম্পল টেনে এনেছি তোমাদের কাছে। এই যে প্যারেড গ্রাউন্ডে একদল সেনাবাহিনী যে মার্চ করে চলে যাচ্ছে, এইখানে কোন ধরনের গতি তোমরা মোশন তোমরা দেখতে পাচ্ছ? ঝটপট অ্যান্সারটা কমেন্ট করে পাঠিয়ে দাও আমাদের অফিসিয়াল পেজে, অথবা লাইফলাইন স্কুলের অফিসিয়াল পেজের ইনবক্স করে দাও। আমরা দেখব কার কার অ্যান্সারটা সঠিক হচ্ছে। আর হ্যাঁ, উত্তরটা পাঠানোর সময় তোমরা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছো সেই জায়গার নাম সহ লিখে পাঠাবে, এবং কি তোমার ফ্রেন্ডসদের সাথে আমাদের আজকের অধ্যায়টাকে শেয়ার করে দিবেন। আশা করি পরবর্তী ক্লাসে সবাইকে আমরা সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো। আজকে এতটুকুই।